তো আজকে আমরা সেশন 10 শুরু করতে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা হানা ডেটাবেস এবং হানা ডেটাবেসের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা শুরু করতে পারি। সো এসিপি হানা, এটা হচ্ছে এসিপির একটা প্রোপ্রাইটরি ডেটাবেস সফটওয়্যার। সো এই ডেটাবেস সফটওয়্যার বা ডেটাবেস সিস্টেমের কিছু ফিচার্স আছে। তার মধ্যে মেইন যে ফিচার্সটা বা যে যার কারণে অ্যাকচুয়ালি হানা ডেটাবেসটাকে আলাদা করা হয়েছে, সেটা হচ্ছে ইন মেমোরি টেকনোলজি। সো আমরা এটা দিয়ে শুরু করলাম। হানা ডেটাবেস কি এটা আরেকটু পরে আমরা শুরু করব, বাট ইন মেমোরি বিষয়টা কি এটা আমরা একটু জেনে নেই। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে হানা ডেটাবেসটা কেন ইফেক্টিভ, বা আমরা কেন হানা ডেটাবেসকে ইন মেমোরি ডেটাবেস বলছি। সো আমরা যদি লক্ষ্য করি রিসেন্ট টাইমে, বা হচ্ছে আমরা আরো যদি 2-3 বছর প্রিভিয়াসে যাই, তাহলে দেখবো যে আমাদের হার্ডওয়্যারে অনেক কিছু চেঞ্জ এসেছে। যেমন হচ্ছে আমাদের সিপিইউ গুলো মাল্টি কোর যে আর্কিটেকচার সেটা মোটামুটি অ্যাডপ্ট করে নিয়েছে, এবং মাল্টি কোর যে সিপিইউ সেটা এখন আসলে কমন একটা ব্যাপার। সো এর সাথে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্যারালাল স্কেলিং, বা হচ্ছে আমার নোড গুলো আলাদা আলাদা কাজ করা, বাট একসাথে সিমিলটেনিয়াসলি কাজ করতে পারে এরকম যে টেকনোলজি, এগুলো মোটামুটি এখন অ্যাভেলেবেল। সো হার্ডওয়্যার টেকনোলজিতে আমরা যদি বলি মাল্টি কোরের যে আর্কিটেকচার, সেই জিনিসটা এখন কমন, এবং প্যারালাল স্কেলিং উইথ মেনি নোডস এটাও কমন, এবং 64 বিট যে অ্যাড্রেস স্পেস মোটামুটি সেটাও কমন। এবং হচ্ছে এর বাইরে আমি যদি বলি মেমোরির ব্যাপারে, মূলত র্যামের ব্যাপারে, তাহলে ইন্টেল অপটেন বা ইন্টেলের যে হাই পারফরমেন্স মেমোরি বিষয়টা সেটাও এখন কমন। যদিও অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একেবারে কমন তা না, বাট বাংলাদেশেও এখন হচ্ছে 128 জিবি বা 64 জিবি বা 32 জিবি র্যাম অ্যাকচুয়ালি কমন একটা ব্যাপার এখন। সো আমরা যদি হার্ডওয়্যার দিক দিয়ে চিন্তা করি, তাহলে মাল্টি কোরের যে আর্কিটেকচার, মাল্টি কোর বা মাল্টি থ্রেড, প্লাস হচ্ছে হাই অপটেইন মেমোরি বা হচ্ছে হাই পারফরমেন্স মেমোরি, এই জিনিসগুলো হার্ডওয়্যার টেকনোলজির জন্য কমন। এর সাথে এসিপি কিছু টেকনোলজি অ্যাড করেছে, যেগুলো হচ্ছে এসিপি তার নিজস্ব আর&ডি করে উদ্ভাবন করা। সেটা হচ্ছে কলাম এবং রো স্টোরেজ যে বিষয়টা সেটাকে ইন্ট্রোডিউস করেছে, কম্প্রেশন করেছে, পার্টিশনিং করেছে, এগ্রিগেট যে টেবিলগুলো সেটা নেই, যখন আসলে ডেল্টাতে এটা ডেটাটা আসছে তখন ইনসার্ট করছে। এই জিনিসগুলো নিয়ে আমরা আরেকটু ডিটেলসে যাব, জিনিসগুলো কি এবং কেন এটা টেকনোলজি আমাদের হানার সাথে আমরা আলোচনা করছি। সো প্রথমে আমরা আসলে দেখে নিলাম ইন মেমোরি টেকনোলজির ব্যাপারগুলো, যেগুলো অ্যাকচুয়ালি এই বিষয়বস্তুগুলো যদি থাকে তাহলে আমরা বলছি এটাকে একটা ইন মেমোরি টেকনোলজি। সো আমরা যদি আরেকটু যাই, সেটা হচ্ছে যে আমার রিয়েল টাইম প্রসেসিং এর জন্য যেই টেকনোলজিটা কাজ করছে, বা আমার মেমোরি অপটিমাইজ যে প্রসেসটা, আমার টেকনোলজি বা যেই সিস্টেমটা আমাকে হেল্প করছে আমার বিজনেস অ্যাপ্লিকেশনে, তাকে আমরা ইন মেমোরি কম্পিউটিং বলছি বা ইন মেমোরি টেকনোলজি বলছি। আগে যেটা হতো ডিস্ক সেন্ট্রিক ছিল, সিঙ্গুলার প্রসেসিং প্ল্যাটফর্ম ছিল। ডিস্ক সেন্ট্রিক বলতে এইচডিডি ছিল। সো ডেটা যদি আমি ভলিউম বেড়ে যায় তাহলে আমার কিছু বটলনেক হতো, এবং এই বটলনেকের কারণে আমার ডেটা ট্রান্সমিট ট্রান্সমিট করার ক্ষেত্রে প্রবলেম তৈরি হতো। সো ডিস্ক সেন্ট্রিক যে কম্পিউটিং সিস্টেমটা ছিল সেখানে কিন্তু অনেকগুলো বটলনেক ছিল। যেমন হচ্ছে আমার আইও পোর্ট যদি বেশিও থাকতো, আমার ডিস্কে যদি রিড রাইট স্পিড কম থাকতো, তাহলে কিন্তু সে ডেটা রিড এবং রাইটে প্রসেসিং এর যে ফুল পাওয়ারটা সেটা ব্যবহার করতে পারতো না।
সো ব্যাচ প্রসেসিং এর জন্য প্লাস হচ্ছে আমি মাল্টি থ্রেড ওপেন করার জন্য যেই টেকনোলজিটা দরকার ছিল, আগে এই টেকনোলজিগুলো ছিল না। এখন কি হচ্ছে, সো লো লেটেন্সি কম্পিউটিং ড্রিভেন হচ্ছে ইন মেমোরি টেকনোলজির কারণে। সো এটা যেটা আমাকে করছে যে আমার বটলনেক থেকে ওভারকাম করছে এবং আমি আমার সিস্টেমে একটা হাই পারফরমেন্স আইও থ্রুপুট পাচ্ছি। এবং এর মধ্যে অনেকগুলো জিনিস চলে এসেছে, আমার কমপ্লেক্স আর্কিটেকচার ডেভেলপ হয়েছে, যেটা দ্বারা আমার বিজনেসের সিগনিফিকেন্ট কস্ট এফিশিয়েন্ট একটা সলিউশন আমি পাচ্ছি। সো প্লাস হচ্ছে মডার্ন টেকনোলজি প্লাস মডার্ন সফটওয়্যার, যেটা আমার ইন মেমোরি বা হচ্ছে আমার যে নতুন টেকনোলজি ইন ইন মেমোরি কম্পিউটিং সেটা ইন্ট্রোডিউস করছে, এবং এর কারণে আমার বিজনেসের যে পারফরমেন্স সেটাও কিন্তু ইমপ্রুভ হচ্ছে। তো আমি যদি ইন শর্টে বলি, আগের দিনে মেমোরির কিছু কনজিউমেশনের জন্য প্লাস হচ্ছে কিছু ডিস্ক রিলেটেড ইস্যুর কারণে প্লাস আর্কিটেকচারাল ইস্যুর কারণে আমাদের আগে যে ডেটাবেস গুলো ছিল সেগুলো তেমন একটা পারফরমেন্সে খুব বেশি ইমপ্রুভমেন্ট করার স্কোপ ছিল না। মাল্টি থ্রেড আর্কিটেকচার প্লাস হচ্ছে আপনার মেমোরির এফিসিয়েন্সি বেড়ে যাওয়ার কারণে এখন যে টেকনোলজি গুলো এসেছে সেগুলোর সাথে আমরা ইন মেমোরি টেকনোলজি বলছি, এই টেকনোলজিটা হানা অ্যাডপ্ট করেছে, হানা ডেটাবেস সিস্টেম, এবং এটা তার যে আর্কিটেকচার তার সাথে এমবেড করা হয়েছে। এর কারণে লেটেস্ট টেকনোলজির সাথে আমাদের যে ডেটাবেস সিস্টেমটা আছে এটা কোপ আপ করছে এবং একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। কি ধরনের ভালো পারফরমেন্স দিচ্ছে আমরা নেক্সট স্লাইডগুলোতে আরো ডিটেলস জানবো। সো আমি যে জিনিসগুলো বললাম সেগুলোই মোটামুটি এখানে সামারি আকারে বলা হয়েছে। তো দেখেন আগের দিনের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে সিপিইউ মেমোরি এবং আইও। আইও আমার দেখা যাচ্ছে যে যেখানে আমি স্টোরেজ করব সেখানেও বেশ মোটামুটি স্টোরেজ আছে, কিন্তু আইও যে যেই ওয়েটা বা যে রোডটা সেই রোডটা বেশ সংকীর্ণ। সো এর কারণে দেখা যাচ্ছে যে আমি ডেটা ট্রান্সমিট করতে চাইলেও কিন্তু করতে পারছি না। বাট এখন যে প্রেজেন্ট সিনারিওটা সেটা হচ্ছে মাল্টি কোর আর্কিটেকচার এসেছে, মেমোরির মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। আমি রো এবং কলাম বেস স্টোরেজ করতে পারি, পার্টিশনিং করছি, কম্পারিজন করছি এবং কম্প্রেশন করছি, এবং ইনসার্ট অনলি অন ডাটা মানে ডেল্টাতে। এটা অ্যাকচুয়ালি আমরা সামনের স্লাইডে আরো জানবো যে ইনসার্ট অনলি অন ডেল্টা ব্যাপারটা কি। এবং হচ্ছে আমার লগিং এবং ব্যাকআপের জন্য ডিস্ক যে স্টোরেজটা আছে সেটাও এখন সলিড স্টেট ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরি চলে এসেছে। সো দেখা যাচ্ছে অনেক ইমপ্রুভ একটা সিস্টেম আমরা পাচ্ছি। আগের দিনের তুলনায় এখন আমরা অনেক ইমপ্রুভ একটা সিস্টেম পাচ্ছি, এবং ওভারঅল এই সিনারিওর কারণে আমরা ডেটাবেজের যে এখন একটা পাওয়ার সেটাকে ফুল ইউটিলাইজেশন করতে পারছি। তো এখন আসি হানা ডেটাবেজের ডিজাইন নিয়ে। সো হানা একটা ডিফারেন্ট ডিজাইন এই অর্থে কারণ এ একটু অন্যভাবে কাজ করে। সো এর ডেটাগুলো এ ইন মেমোরিতে স্টোরেজ করে, এবং এই মেমোরিগুলো অ্যাকচুয়ালি একটা কলাম আকারে কম্প্রেস কম্প্রেস করে সে স্টোর করে। সো ট্রেডিশনাল ডেটাবেস সামস ইন্ডেক্স বা ম্যাটেরিয়ালাইজেশন করে বা এগ্রিগেট করে ডেটাটাকে স্টোর করে, বাট এ হচ্ছে কলাম ওয়াইজ ফরম্যাটটাকে সেভ করে এবং কম্প্রেশনও করে রাখে। ইভেন এইখানে ডেটাবেসটা কেমন ভাবে ডিজাইন করা যেখানে আপনার লো ফুটপ্রিন্ট আকারে আপনার ডেটাটাকে স্টোর করে। ইভেন আপনি যখন যেই ডেটাটাকে প্রসেস করতে হবে সেই ডেটাটাকেই নেয় এবং এই মেইন মেমোরিতে গিয়ে প্রসেস করে। সো এর কারণে একটু ফাস্টার পারফরমেন্স পাওয়া যায়। অ্যাডিশনালি আমরা জানি যে এখন হচ্ছে ডেটা অ্যানালিটিক্স ব্যাপারটা অনেক কমন, এবং আমাদের প্রত্যেকটা অ্যাপেই এটা মোটামুটি কাজে লাগে। সো ওএলটিপি এবং ওল্যাপ এই দুইটা জিনিসও কিন্তু মেমোরি কনজিউমিং এবং ডেটাবেজের সাথে রিলেটেড। আমরা যদি ডেটা ওয়্যারহাউস কনসেপ্টটা জেনে থাকি তাহলে জানবো যে ওএলটিপি এবং ওল্যাপ এই দুইটা ইম্পর্ট্যান্ট পার্ট একটা ডেটা ওয়্যারহাউসের জন্য, এবং দুইটা ডেটা এই দুইটা টেকনোলজি বা এই প্রসেস আমাদের হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর রিপোর্ট প্রদান করতে কাজ করে।
সো আমরা যদি রিয়েল টাইম কথা বলি, যে রিয়েল টাইম কোনো সিনারিও, রিয়েল টাইম কোনো ড্যাশবোর্ড, সেই ক্ষেত্রে এই ধরনের ডেটাবেজের কোনো অল্টারনেটিভ নাই অ্যাকচুয়ালি। সো এইখানে হানা অ্যাডভান্স একটা ফিচার্স প্রোভাইড করে, যেটার কারণে আমরা ওলেপ এবং ওএলটিপি যে ফিচার্স গুলো বা প্রসেসিং সিস্টেম গুলো আছে, এগুলো আমরা এই ডেটাবেজের থ্রুতে প্রোভাইড করতে পারি। সো এই এসএপির এই ডেটাবেসটা হচ্ছে কলমনার বা কলাম বেস ডেটাবেস। সো সো এটা নিয়ে আমরা আরেকটু দেখবো যে অ্যাকচুয়ালি কলাম বেস এবং রো বেসের ডেটাবেসের যে পার্থক্য সেটা কি, সেটা আমরা ডিটেলস আলোচনা করব। সো এখানে অ্যাকচুয়ালি ডেল্টা স্টোরেজ ব্যবহার হয়, এটা নিয়েও আমরা সামনে কথা বলবো। সো আমরা যদি একটা সামারি দেখি, সো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওল্যাপ এই বিষয়টা এখানে ইন্ট্রোডিউস হয়েছে, ডেটা ভিজুয়ালাইজেশন, টেক্সট অ্যানালাইসিস, গ্রাফ, ওয়েব, এবং সবগুলোর মোটামুটি সাপোর্ট আমরা হানা ডেটাবেজে পাচ্ছি। তো রো ভার্সেস কলাম স্টোর, আমরা জানি যে একটা ডেটাবেজে সাধারণত অ্যাসিড কমপ্লাইন্ট থাকে। অ্যাসিড কমপ্লাইন্টটা আমরা যদি বলি সেটা হচ্ছে অ্যাটোমেটিসিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন এবং ডিউরেবিলিটি। সো এই কয়েকটা ফিচার্স থাকলে মোটামুটি বলা যায় যে সেই ডেটাবেসটা অ্যাকসেপ্টেবল, এবং এই ফিচার্সটার কারণে কিন্তু হানা বেশ ওয়াইডলি অ্যাকসেপ্টেবল একটা ডেটাবেস। সো এই ফিচার্সটাও এখানে আছে। এবং হচ্ছে আমরা যদি আরো ট্রেডিশনালি বলি, তাহলে সেটা হচ্ছে যে রো এবং কলাম যে স্টোরেজ, এই দুইটা সিস্টেমই এখানে ব্যবহার করা হয়। এবং ও ডির্যাম ব্যবহার করে ওর সিপিইউ এবং হচ্ছে তার প্রসেসিং পাওয়ারটাকে আরো অপটিমাইজ করার জন্য। সো আমরা জানি ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সো এই ডির্যাম এর ফিচারটাও কিন্তু আমাদের হানা ডেটাবেজে আছে। সো সবগুলোর কারণেই আমরা বলতে পারি যে হানা ডেটাবেস মোটামুটি একটা পাওয়ারফুল ডেটাবেস, যেটা আমাদের ইন মেমোরি ডেটাবেস বলছি আমরা। সো রো এবং কলাম বেসের ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা জানি রো এবং কলাম দুইটা বিষয়। একটা টেবিলের মধ্যে আমরা যদি কোনো ডেটা রাখি, তাহলে এই টেবিলের ডেটাটাকে আমরা রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ ভাগ করতে পারি। তো আমরা এই ডাইনামিক র্যামের মধ্যে এটা রাখি, এবং আমরা যদি এটাকে রো ওয়াইজ রাখি, তাহলে দেখা যাচ্ছে আমরা এটাকে 50% ইউজ করছি এবং 50% ডিসকার্ডেড করে রাখছি। আমরা যদি কলাম ওয়াইজ এটাকে রাখি, তাহলে 100%ই আমরা ইউজ করছি এবং 0% ডিসকার্ডেড করছি। সো রো এবং কলাম ওয়াইজ এর থিওরিটা আমরা আরো ডিটেলসে জানতে পারি। ইন্টারনেটে একটু সার্চ করলে আমরা দেখতে পারবো যে আসলে রো এবং কলাম ওয়াইজ যে ডেটাবেসটা, এটার অ্যাকচুয়ালি বিষয়টা কি। সো আমরা ডেটাবেস সম্বন্ধে একটা বেসিক ধারণা পেলাম। এরপরে যে জিনিসটা হচ্ছে যে আমরা যে ডেটাবেসটা থাকবে বা আমরা যে অপারেটিং সিস্টেমে এটাকে এই এই হানা ডেটাবেস ইনস্টল করব, অপারেটিং সিস্টেমটা কি হবে। সো সাপোর্টেড অপারেটিং সিস্টেম হিসেবে এখানে এসএপি দুইটার কথা বলে, একটা হচ্ছে সুসি লিনাক্স আর একটা হচ্ছে রেড হ্যাট। সো এর বাইরে আপাতত আর কোনো অপারেটিং সিস্টেমে হানা ডেটাবেসের সাপোর্ট নেই। আপনি নিজস্ব কোনো সিস্টেম করে আপনি পোর্ট করে চালাতে পারেন, বাট সাপোর্ট যদি বলেন যেটা এসএপি থেকে, সেটা শুধু দুইটা অপারেটিং সিস্টেমে, এক হচ্ছে সুসি লিনাক্স আর একটা হচ্ছে রেড হ্যাট। এই দুইটা ছাড়া আপাতত কোনো সাপোর্ট নেই। সো আইবিএম পাওয়ার সিস্টেমে ওদের সাপোর্ট আছে। আমরা যদি ইন্টেল কথা বলি, এমডির কথা বলি, এর বাইরেও একটা সিস্টেম, সেটা হচ্ছে আইবিএম পাওয়ার সিস্টেম। এইগুলোতেও এদের হার্ডওয়্যারও আমাদের এসএপি হানা যে ডেটাবেসটা আছে এটা সাপোর্ট করে। সো সুসি লিনাক্স এর কোন অপারেটিং সিস্টেমটা সাপোর্ট করে, এর জন্য কিছু স্পেশাল নোট আছে। কোন কোন অপারেটিং সিস্টেমে কোন কোন ডেটাবেস ভার্সন সাপোর্ট করবে, আহ, এই সম্বন্ধে নোট নাম্বার গুলো আছে। এই নাম্বার গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কোন অপারেটিং সিস্টেমে আমার কোন ডেটাবেস পর্যন্ত সাপোর্ট করবে। সো আমরা যদি সামারি টানি, তাহলে হচ্ছে সুসি লিনাক্স 12, সুসি লিনাক্স 15, এই দুইটা ওয়াইডলি সাপোর্ট করে। মানে এগুলো হচ্ছে আমরা
অনায়াসে ইউজ করতে পারি এই দুইটা অপশন। আর হচ্ছে আরো যদি এডিশনালি আমাদেরকে কোনো সিস্টেম লাগে সে অনুযায়ী প্যাকেজ ইনস্টল করে আমাদেরকে ওটা কভার আপ করতে হবে। আর রেড হ্যাট লিনাক্স 7 8 এই দুইটাও কমনলি সাপোর্টেড, রেড হ্যাটের দুটো ভার্সন। এর বাইরেও 9 এর সাপোর্ট অলরেডি চলে আসতেছে, এখনো সাপোর্ট ফুললি রিলিজ করে নাই, বাট আমরা ইনস্টল করে দেখেছি এটা চলে। রেড হ্যাট 9-এ ইজিলি এটাকে চালানো যায়। সো এরপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ফাইল সাপোর্ট বা ফাইল সিস্টেম সাপোর্ট। তো আমরা তো জানি অনেক ধরনের ফাইল সিস্টেম আছে, বাট লিনাক্সে কিছু লিমিটেড ফাইল সিস্টেম আছে, এবং এই ডেটাবেসটাও কি একটা নির্দিষ্ট ফাইল সিস্টেমকে সাপোর্ট করে। তো আমরা যদি বলি বিটিআরএফএস, এটা সাপোর্ট করে না। এমপিএফএস এটাও সাপোর্ট করে না। EXET 3, যেটা বেশ কমনলি একটা ফাইল সিস্টেম, বাট এটাও কিন্তু আনফরচুনেটলি সাপোর্ট করে না। সো এক্সএফএস, জিএফএফএস, এনএফএস এই কয়েকটা সিস্টেমই কিন্তু এই হানা ডেটাবেসটা সাপোর্ট করে। সো আমরা যখন আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করব এবং সেটার অনুযায়ী ফাইল সিস্টেমকেও ডিক্লেয়ার করব, সেখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কোন ফাইল সিস্টেমটাকে চুজ করছি এবং হানা ডেটাবেস কোন ফাইল সিস্টেমটা সাপোর্ট করে। এরপরে আমরা যদি হানা ডেটাবেস আমাদের সিস্টেমে ইনস্টল করি বা রাখতে চাই, তাহলে আমাদেরকে কিছু মাউন্ট পয়েন্ট এবং কিছু স্পেস লাগবে। বা আমরা যদি বলি ফাইল সিস্টেমের আন্ডারে যে ধরনের পার্টিশন আছে সেই পার্টিশন গুলো কেমন হবে সেটার একটা ধারণা এখানে দেওয়া হয়েছে। সো রুট, প্রথমে আমরা জানি যে লিনাক্সের রুট থাকে অবশ্যই। সো এই রুট পার্টিশন, এখানে স্পেস হচ্ছে আমার 20 to 50 GB হতে পারে। এটা হচ্ছে আমার সিস্টেম রিকোয়ারমেন্ট বা সাইজিং এর উপর ডিপেন্ড করে আমার এই সাইজটা আমরা ডিক্লেয়ার করব। আমরা যেখানে হানা ইনস্টলেশন করি সেই ইনস্টলেশন পাথটা মূলত হয় /hana/shared। সো এইখানে আমার মূলত একটু বেশি জায়গা লাগে, এবং হচ্ছে আমার যে র্যামটা আছে এই র্যাম অনুযায়ী র্যাম মিনিমাম 1:RAM, মানে হচ্ছে আমার র্যামের যতটুকু স্পেস মিনিমাম ততটুকু স্পেস এবং ম্যাক্সিমাম 1 TB স্পেস আমরা রাখতে পারি। এখানে মাউন্ট পয়েন্টটা বলে রাখি, এসএপির যে মাউন্ট পয়েন্ট সেটা মূলত এখানেই থাকে। এরপরে এসএপি হানা সিস্টেমের জন্য একটা এসএপি ইউজার বা হচ্ছে এসএপি ইউজার বেস তৈরি হয়, যেখানে আমার হচ্ছে আমার ইউজার রিলেটেড প্রোফাইল এবং হচ্ছে বিভিন্ন প্যারামিটার স্টোর থাকে। তো এইটাকেও মিনিমাম 50 GB স্টোরেজ রাখতে হবে। আমি যে স্টোরেজের কথাগুলো বলছি এগুলো মূলত ডিস্ক স্টোরেজ। ডেটা ভলিউম, সো আমার হানার ডেটার জন্য মোটামুটি এখানে বেশ স্পেস লাগে। আমি আমার অ্যাপ্লিকেশনের চাহিদা অনুযায়ী এবং অ্যাপ্লিকেশনের যতটুকু আমার সাইজ লাগে ওই অনুযায়ী আমি এখানে আমার হানার ডেটার যেই পার্টিশনটা সেটা ডিক্লেয়ার করতে পারি। এটা মূলত আমার 3:, আমার র্যাম, মানে হচ্ছে আমার র্যাম যদি হয় 100 GB, তাহলে আমাকে 300 GB স্টোরেজ রাখতে হবে। অথবা যদি আমি এরকম করি যে মিনিমাম আমার হচ্ছে আমি 1.1.2 আমার যে র্যাম সেটাতে করতে পারি। তো এটা থেকে মূলত আমরা একটা সাইজিং এরও ধারণা পাচ্ছি যে কি ধরনের সাইজ আমার দরকার আমার ডেটাবেস অনুযায়ী, আমার র্যাম এবং ডেটাবেস এবং আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী। লগ ভলিউম, এটাতে মূলত ওর যে ডিফল্ট লগ গুলো থাকে সেগুলো স্টোর করে। সো এটা আমার র্যামের যেই হাফ হলেও আমি কাজ করতে পারবো। সো ম্যাক্সিমাম এটা 512 GB হলেও এনাফ কাজ করে। সো এটা থেকে আমরা বুঝতে পারছি যে মোটামুটি আমার মাউন্ট পয়েন্ট গুলো বা হচ্ছে আমার পার্টিশন গুলো কি হবে এবং ওইখানে আমি কতটুকু স্পেস রাখবো আমার হানা ডেটাবেসের জন্য। এরপরে আমার যে ডেটাবেসটা আছে এটার আমি সিঙ্গেল এবং মাল্টি হোস্ট দুইটাকেও করতে পারি। যদি আমার এরকম হয় যে আমার সিঙ্গেল হোস্ট প্রোডাকশন, তাহলে আমরা এইভাবে করতে পারি: হোস্ট 1 যেটা আমার প্রোডাকশনের জন্য, এবং হচ্ছে এটার আরেকটা আমি করতে পারি হোস্ট 2, বা হচ্ছে আমি হোস্ট 1-ই রাখতে পারি, সেটাকে আমি আলাদা আলাদা ভাগ করে দিতে পারি আমার ডেভেলপমেন্ট বা হচ্ছে আমার প্রোডাকশনের প্রি টেস্ট বা টেস্টের জন্য। তো আমি আলাদা আলাদা সিঙ্গেল সিস্টেমেও আমার সিঙ্গেল প্রোডাকশন সিস্টেম বানাতে পারি।
সেম ওয়েতে মাল্টি হোস্ট বাট নন প্রোডাকশন। আমি আমার ডেভেলপমেন্ট এবং টেস্টের যে পারপাস গুলো আছে আমি মাল্টিপল হোস্টে চালাবো, এবং আমি এগুলোকে আলাদা আলাদা প্রোডাকশনের জন্য ব্যবহার করব না, এটাও করা যায়। আবার আমি মাল্টি হোস্ট প্রোডাকশন এটাও করতে পারি। আমার একই ডেটাবেস কয়েক জায়গায় থাকবে, এটাকে আমরা বলছি মাল্টি হোস্ট প্রোডাকশন। সো আমি এই ডেটাবেসটাকে প্রোডাকশনের জন্যই ব্যবহার করব, বাট কয়েক জায়গায় হোস্ট করা আছে। সো এ থেকে আমি কি করতে পারি, আমার যে স্পেসিফিকেশন সেই অনুযায়ী আমি আমার ডেটাবেসের পাওয়ারকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দিতে পারি। আমার প্রসেসের যদি লোড বাড়ে, আমার যদি অ্যাপ্লিকেশনের লোড বেড়ে যায়, তাহলে যেন আমি ঠিক সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, তার জন্য আমি মাল্টি হোস্ট প্রোডাকশন ব্যবহার করতে পারি। সো এখানে আমি ডিপ্লয়মেন্ট মডেল নিয়ে একটু কথা বলবো, তার আগে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা কোয়েশ্চেনটা দিতে পারি। তো আমরা যদি ডিপ্লয়মেন্ট মডেল নিয়ে চিন্তা করি যে আমার হানা ডেটাবেসটা আমি কোথায় ডিপ্লয় করব, তো মূলত তিনটা অপশনই আছে। যে তিনটা ট্রেডিশনালি আমরা ব্যবহার করতে পারি, সেই তিনটা অপশনে এটাকে আমরা ডিপ্লয় করতে পারি। অন প্রিমিস মানে হচ্ছে আমি আমার নিজস্ব ডেটা সেন্টারে, যেটা আমার ইন হাউস, সেখানে আমরা এটাকে ডিপ্লয় করতে পারি। হাইব্রিড মডেলও রাখতে পারি, কিছু অংশ আমি আমার ইন হাউস, কিছু আমি ক্লাউডে, এভাবেও আমি এটাকে ডিপ্লয় করতে পারি। আমি একটা নোড ক্লাউডে রাখতে পারি, একটা নোড আমি আমার অন প্রিমিসে রাখতে পারি, এভাবেও করা সম্ভব। ইভেন এর বাইরে আমি পুরোটাই ক্লাউডে ডিপ্লয় করতে পারি। এর বাইরেও হচ্ছে, ক্লাউডে বলতে আমি পাবলিক ক্লাউড বোঝাচ্ছি, লাইক এডাব্লিউএস বা গুগল ক্লাউড বা অ্যাজিওর, আমরা এটাতে ডিপ্লয় করতে পারি। এর বাইরেও হানা প্ল্যাটফর্ম নামে একটা অপশন আছে, যেখানে এসিপি একটা এন্টারপ্রাইজ লেভেলের প্ল্যাটফর্ম রেডি করে রেখেছে শুধু ডেটাবেসটাকে হোস্ট করার জন্য। আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন আমাদের ইন হাউস রাখি এবং ডেটাবেসটা আমরা চাচ্ছি যে টোটালি এসএপি মেনটেন করুক, তো ওদের এরকম একটা হানা এন্টারপ্রাইজ ক্লাউড আছে বা হানা প্ল্যাটফর্ম আছে, সেখানে তারা অলরেডি ডেটাবেস রেডি করে রেখেছে। আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনকে ওটার সাথে কানেক্ট করে ওখান থেকে আপনি আপনার অপারেশন চালাতে পারেন। তো ক্লাউডে অনেকগুলো অপশন, লাইক হচ্ছে আপনি যে কোনো পাবলিক ক্লাউডে আপনি হানা ইনস্টল করে চালাতে পারেন, অথবা এসএপির অলরেডি হানা সার্ভার ইনস্টলেশন রেডি আছে, আপনি ওটাকে কানেক্ট করে কাজ করতে পারবেন। তো হানা প্ল্যাটফর্ম নিলে বেনিফিট কি? হানা প্ল্যাটফর্ম নিলে বেনিফিট হচ্ছে আপনি স্কেল করার জন্য আপনাকে কোনো অ্যাডিশনাল কস্ট বা অ্যাডিশনাল কোনো সার্ভার রিকোয়ারমেন্ট লাগছে না। আপনার হানা প্ল্যাটফর্মের জন্য আপনি যতটুকু স্পেস নিয়েছেন সেটাকে ইনক্রিজ করলেই কিন্তু আপনি আপনার স্কেলটা করতে পারছেন। তো এই দিক দিয়ে চিন্তা করে হানা ক্লাউড প্ল্যাটফর্ম বা হানা হচ্ছে আপনার যে হানা ডেটাবেস প্ল্যাটফর্মটা, সেটা ইন্ট্রোডিউস করেছে। তো আমরা জানি একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একদম কিছু বেসিক টার্মিনোলজি আছে। তো সেটা হচ্ছে একদম, যদি মেইন কোর কম্পোনেন্ট বলি সেটা হচ্ছে আমার ডেটাবেস। এবং ডেটাবেসের মধ্যে আমরা যদি ইনস্টেন্স বলি, ডেটাবেস ইনস্টেন্স, তাহলে এখানে কিছু প্রসেস এবং মেমোরি, এই দুইটা জিনিস বা এই দুইটা কনসেপ্ট কিন্তু আছে। তো আমরা যদি আরেকটু দেখি যে সিঙ্গেল কন্টেনার এবং মাল্টিপল যে কন্টেনার সিস্টেম, সেটার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমরা আরেকটু ভালো করে যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে সিঙ্গেল কন্টেনার সিস্টেম আমরা বলছি। সেটা হচ্ছে এই কন্টেইনার সিস্টেমের মধ্যে একটা অ্যাপ্লিকেশন এক্স কানেক্টেড থাকে একটা হানা ডেটাবেস এর সাথে, এবং এই হানা ডেটাবেস কানেক্টেড থাকে আমার হচ্ছে অপারেটিং সিস্টেম বা হার্ডওয়্যারের সাথে, এবং এটা মূলত কোন স্টোরেজ সিস্টেম বা স্টোরেজ ডিভাইসের সাথে কানেক্ট থাকে। এটা সিম্পলি একটা সিঙ্গেল কন্টেইনার সিস্টেম, এবং এইভাবে মূলত ট্রেডিশনালি আমরা কাজ করে থাকি। আর মাল্টিপল কন্টেইনার সিস্টেমের মধ্যে যেটা হয়, সেটা হচ্ছে আমার অনেকগুলো অ্যাপ একটা ডেটাবেসের সাথে কানেক্টেড। লাইক হচ্ছে আমার অ্যাপ্লিকেশন এক্স, অ্যাপ্লিকেশন ওয়াই, দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন গুলো আমার একটা হানা ডেটাবেস সিস্টেমের সাথে কানেক্টেড। এবং এই হানা ডেটাবেস সিস্টেমের মধ্যে আবার মাল্টিপল ডেটাবেস রয়েছে। যেমন হচ্ছে আমার একটা সিস্টেম ডেটাবেস, আর একটা টেনেন্ট ডেটাবেস ওয়ান, যেটা হচ্ছে আমি যদি বলি সেটা হচ্ছে এক্স এর জন্য, এবং টেনেন্ট ডেটাবেস টু, যেটা হচ্ছে আমার অ্যাপ ওয়াই এর জন্য। কালার দিয়ে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করা আছে।
এবং এস এস সেম এস হচ্ছে আমার সিঙ্গেল কন্টেনার সিস্টেমের মতোই, এটা ওএস এবং হার্ডওয়্যারের সাথে কানেক্টেড থাকে এবং আন্ডার লেয়ারে স্টোরেজ ডিভাইস কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে একদম একেবারে একটা সামারি, যে সামারি থেকে আমরা বলতে পারি যে সিঙ্গেল কন্টেনার সিস্টেম ভার্সেস মাল্টিপল কন্টেনার সিস্টেমটা কি। তো এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, এইটাই মূলত। সো এখানে আমরা দুইটা ডেটাবেস সিস্টেম নিয়ে কথা বলছি, একটা হচ্ছে আমরা বললাম সিস্টেম ডেটাবেস, আর একটা বলছি আমরা টেনেন্ট ডেটাবেস। সো অ্যাকচুয়ালি টেনেন্ট ডেটাবেসটা কি? ইউজার রিলেটেড বা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন রিলেটেড যেই ডেটাগুলো স্টোরেজ থাকে যেই অংশে, সেই অংশের ডেটাবেসটাকে আমরা টেনেন্ট ডেটাবেস বলছি। মূলত ইউজার স্পেসিফিক অ্যাপ্লিকেশন স্পেসিফিক যত ডেটা, মূলত এটা টেনেন্ট ডেটাবেসেই থাকে। আর সিস্টেম ডেটাবেসটা কি? এটা মূলত আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কাজে লাগে। সেটা হচ্ছে একটা হানা সিস্টেম রান করতে গেলে যে ডেটাগুলো লাগে, প্লাস হচ্ছে নিজস্ব তো কিছু মেকানিজম আছে যার থ্রুতে ও ডেটাবেসটাকে রান করায়। সো এগুলোর জন্য যে ধরনের মেকানিজম বা যে ইনফরমেশন গুলো থাকা দরকার, যা দরকার সেগুলো সব স্টোরেজ করে রাখে ও সিস্টেম ডেটাবেসের মধ্যে। এবং মোটামুটি সিস্টেম ডেটাবেস থেকে সে বাকি যে টেনেন্ট ডেটাবেস এটাকে রান করে। তো এই টেনেন্ট ডেটাবেজে স্কিমাস থাকে, এবং হচ্ছে স্কিমা আমরা জানি ডেটাবেজের একটা ব্লুপ্রিন্ট বলা যায়। এবং এর জন্য মনিটরিং ইনফরমেশন বা আরো যে সিঙ্গেল ডেটাবেস গুলো আছে, সেগুলো এই টেনেন্ট ডেটাবেজের মধ্যে স্টোরেজ থাকে বা স্টোর থাকে। আর সিস্টেম ডেটাবেজে মূলত আমার যে সিস্টেম রিলেটেড ইনফরমেশন যেগুলো আমার অ্যাডমিনিস্ট্রেশন কাজে লাগে সেগুলো স্টোর থাকে। তো আমরা যদি আরেকটু ডিটেলসে বলি, তাহলে হচ্ছে সিস্টেম ডেটাবেজের কিছু পারপাস আছে। তো এটা হচ্ছে একটা সেন্ট্রাল ডেটাবেস, যেটা হচ্ছে আমার এসএবি সিস্টেমকে প্রাইমারি রান করার ক্ষেত্রে কাজ করে। যেটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন যে টাস্ক গুলো থাকে সেগুলো সে করে। কনফিগারেশন, মনিটরিং, অথেন্টিকেশন বা এক্সেস রিলেটেড যে ধরনের ইনফরমেশন গুলো আছে ডেটাবেস রিলেটেড, সবগুলো এই সিস্টেম ডেটাবেসে স্টোর থাকে। এবং এখান থেকেই মূলত আমার ডেটাবেসটা রান করতে শুরু করে। আর টেনেন্ট ডেটাবেসে কি হয়? তো এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল ডেটাবেস বা আইসোলেট থাকে, একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে না, আইসোলেট থাকে। এবং হচ্ছে এটা আপনি যেমনটা বললেন বিজনেস ইউনিট বা অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট থাকে, এবং অ্যাপ্লিকেশনের রিলেটেড যত ডেটা সবগুলো মোটামুটি এই টেনেন্ট ডেটাবেসে স্টোর করে। তো আমরা যদি একদম ডিফারেন্স বলি যে অ্যাকচুয়ালি সিস্টেম ডেটাবেস এবং টেনেন্ট ডেটাবেসের মধ্যে ডিফারেন্সটা কি, তো সিস্টেম ডেটাবেস বলতে পারি আমরা একটা সেন্ট্রাল ডেটাবেস যেখানে মোটামুটি সিস্টেমের ডেটাগুলো স্টোর থাকে। এবং টেনেন্ট ডেটাবেসে হচ্ছে আমার ইউজার স্পেসিফিক বা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন স্পেসিফিক যে ডেটাগুলো থাকে সেগুলো স্টোর থাকে। তো সিস্টেম ডেটাবেসটা শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারদের জন্যই ওপেন থাকে, বাট টেনেন্ট ডেটাবেসটা হচ্ছে আমার ইউজার স্পেসিফিক এবং আপনার অ্যাপ্লিকেশন স্পেসিফিক। তো এটা আপনি যে কোনো অ্যাপ্লিকেশনে মোটামুটি অ্যাক্সেস করতে পারবেন। তো সিস্টেম ডেটাবেজে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন স্পেসিফিক ডেটা থাকে না। আর টেনেন্ট ডেটাবেজে আপনার সকল অ্যাপ্লিকেশন স্পেসিফিক ডেটাগুলো। তো আমরা যদি আরো বলি যে ম্যানেজমেন্টের জন্য সিস্টেম ডেটাবেসটাই হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট যেখান থেকে আপনি আপনার পুরো ডেটাবেস সিস্টেমটাকে ম্যানেজ করতে পারবেন আপনার। এবং টেনেন্ট ডেটাবেস হচ্ছে আপনার মূলত অ্যাপ্লিকেশনের জন্য ডেটাবেস সিস্টেম। তো মাল্টি টেন্যান্ট ডেটাবেস কন্টেইনার আমরা অলরেডি দেখেছি। তো এটাও এটার সাথে রিলেটেড। তো মাল্টি টেন্যান্ট ডেটাবেসটা হচ্ছে এরকম, যদি আমি একই ডেটাবেস সিস্টেমে অনেকগুলো টেন্যান্টের ডেটাবেস থাকে লাইক এক্স ওয়াই জেড, তিনটা আমি টেন্যান্ট ডেটাবেসের কথা বললাম। তো এই সিস্টেমটাকে আমরা এমডিসি বা মাল্টি টেন্যান্ট ডেটাবেস কন্টেইনারও বলতে পারি। তো এএমডিসি বা মাল্টি টেন্যান্ট ডেটাবেস আমরা কেন ব্যবহার করি? দেখা যাচ্ছে যে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন আমার ডেটাবেসের কানেকশনের দরকার, তো আমি সেন্ট্রালি একটা ডেটাবেস সিস্টেম বানিয়ে
ওখানে অনেকগুলো টেনেন্ট ডেটাবেস বানিয়েও কিন্তু কাজ করতে পারে। তো এটার একটা বাস্তব উদাহরণ আমরা বলতে পারি যে আমি সিঙ্গেল ডেটাবেজই রাখলাম, বাট আলাদা আলাদা টেনেন্ট তৈরি করলাম, এবং এই টেনেন্ট গুলো আমি ডেভেলপমেন্ট, টেস্ট এবং প্রোডাকশন দুইটার জন্য আলাদা করলাম। অথবা প্রোডাকশনটাকে আলাদা রাখলাম, এবং হচ্ছে আমি ডেভেলপমেন্ট এবং টেস্ট একটা ডেটাবেস সার্ভারেই রাখলাম, এবং দুইটা আলাদা আলাদা টেনেন্ট ডেটাবেস ক্রিয়েট করলাম, যেটা একটা ডেভেলপমেন্টের জন্য এবং আরেকটা টেস্টের জন্য। এইভাবে আমরা কিন্তু অপটিমাইজ করে কাজ করতে পারি। তো এসএপি হানা ডেটাবেজের কিছু কোর কম্পোনেন্ট আছে। যদি আমরা এই কোর কম্পোনেন্ট গুলো দিকে একটু দেখি, সেটা হচ্ছে কিছু সার্ভারের কথা বলছি আমি। নেম সার্ভার, ইন্ডেক্স সার্ভার, কম্পাইল সার্ভার, প্রি প্রসেসর সার্ভার, এবং হচ্ছে ওয়েব ডিসপ্যাচার। তো এগুলো মিলায় কিন্তু আমি আমার পুরো হানা সিস্টেমটাকে বলছি। তো দেখা যাচ্ছে যে সিস্টেম ডেটাবেজের অংশে নেম সার্ভার এবং কম্পাইল সার্ভার এবং প্রি প্রসেসর সার্ভার, এই সার্ভার গুলো অবস্থান করে। এবং টেনেন্ট ডেটাবেজে দেখছেন যে ইন্ডেক্স সার্ভার নামে একটা অপশন আছে। এর বাইরে এক্সেস ইঞ্জিন, যেটা হচ্ছে রান টাইম হিসেবে কাজ করে, এবং ক্লাসিক সার্ভার নামে আরেকটা জিনিস আছে, যেগুলো মূলত আমার যে বাইরের সাথে কমিউনিকেশন, লাইক হচ্ছে আমি ওয়েব অ্যাপ্লিকেশন বা হচ্ছে যদি আরো কোনো ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন থাকে, সেগুলোর জন্য যদি এইচটিটিপি প্রোটোকল থাকে, সেগুলোর কমিউনিকেশন মূলত এক্সেস ইঞ্জিন দ্বারাই হয়। এবং বাইরের যে ইন্ডেক্স সার্ভার, সেটা থেকে যদি আমি এসকিউএল কোনো কোয়েরি চালাই, সেগুলোর কমিউনিকেশন মূলত এই ইন্ডেক্স সার্ভারের থ্রুতেই হয়। তো এখানে আমরা দেখছি যে একটা টেনেন্ট ডেটাবেস মূলত কানেক্টেড আছে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনের সাথে, সিস্টেম ডেটাবেসের সাথে কিন্তু কোনো কিছুই কানেক্টেড না। এবং ক্লায়েন্ট বা টেনেন্ট ডেটাবেসটা কিন্তু আপনার ওয়েব বেস কানেক্টও হতে পারে, অথবা হানা ককপিট বা আরো যদি থার্ড পার্টি কোনো টুল থাকে, সেটা দিয়েও কিন্তু কানেক্টেড হতে পারে। তো ওই ব্যাপারটা এখানে মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো সার্ভারের কিছু কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট গুলো কি কাজ করে, কিভাবে কাজ করে। তো আমরা যদি বলি, তাহলে হচ্ছে নেম সার্ভার, যে সার্ভারটা আমরা কথা বলছি, তো এইটার মধ্যে আমরা হচ্ছে আমাদের যে মেইন বাকি যে সার্ভার গুলো, সেগুলোর মোটামুটি ইনফরমেশন গুলো থাকে। এবং হচ্ছে এখানে একটা হোল সিস্টেমের ব্লুপ্রিন্ট মোটামুটি নেম সার্ভারের মধ্যে স্টোর করা থাকে। আর ইন্ডেক্স সার্ভারে মূলত আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনের সাথে রিলেটেড যে ধরনের ডেটা আপনার টেনেন্ট ডেটাবেজে স্টোর করা আছে, সেগুলো মেনটেন করা এবং সেগুলো প্রসেস করে রেজাল্ট আউটপুট করা, সেটাই হচ্ছে ইন্ডেক্স সার্ভারের। এরও বাইরে হচ্ছে প্রি প্রসেসর এবং হচ্ছে আপনার আরো কিছু এডিশনাল সার্ভার আছে, যেগুলো অ্যাকচুয়ালি আপনার ফুড সিস্টেমটাকে রান করতে হেল্প করে। তো এই কোর কম্পোনেন্ট গুলো কিছু পোর্টে রান করে। আমরা যখন সিস্টেমে কোনো ট্রাবল শুটিং বা আমরা সিস্টেম অপটিমাইজেশন করতে যাব, তখন আমাদের পোর্ট নাম্বার গুলো এবং কোন প্রসেস কোথায় কিভাবে রান করছে, এটার একটা বেসিক ধারণা থাকাটা জরুরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেম ডেটাবেস এবং টেনেন্ট ডেটাবেস কিছু পোর্ট রিজার্ভ করে রাখে, এবং এই পোর্ট গুলোতেই মূলত এদের কমিউনিকেশন পোর্ট হিসেবে রান করে। তো আমরা যদি দেখি যে ডিমন, এটা মূলত আপনার হচ্ছে মেইন প্রসেসটাকে রান করতে সাহায্য করে। যখন আমরা আহ, এটাকে রান করি, তো অন্যান্য যে প্রসেস গুলো আছে সেটাকেও রান করে, এবং এ হচ্ছে প্রসেস গুলোকে রানিং রাখে। নেম সার্ভার, এটা হচ্ছে একটা ডেটাবেজের ল্যান্ডস্কেপ বলতে পারেন, যেখানে মেইন যে ইনফরমেশন গুলো স্টোর থাকে, এই সার্ভার থেকে ডিস্ট্রিবিউট হয় বাকি যে সার্ভার গুলো আছে ডেটাবেজের, সেগুলোতে সে ম্যানুয়ালি ইনফরমেশন প্রোভাইড করে বা অটোমেটিক্যালি হতে পারে। ইনডেক্স সার্ভারটাকে আমরা বলতে পারি এটা একটা মেইন প্রসেস বা মেইন প্রসেস সার্ভার, যেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড যে ডেটা প্রসেসিংটা হয়, সেগুলোর
মূলত প্রসেসিং এর জন্য যা যা দরকার এই ইন্ডেক্স সার্ভারেই হয়ে থাকে। প্রি প্রসেসর হচ্ছে আপনার আনস্ট্রাকচার্ড যে ডাটাগুলো থাকে সেগুলোকে ও প্রসেস করার ক্ষেত্রে হেল্প করে, এবং হচ্ছে আপনি এখানে আপনার যে ডেটাবেজের সাথে কমিউনিকেশন দরকার সেটারও একটা এস্টাবলিশমেন্ট হিসেবে কাজ করে। এর বাইরেও কম্পাইল সার্ভার আছে, যেগুলো আপনার অনেক কিছু প্রোগ্রাম কম্পাইল করার জন্য কাজ করে। আর আমরা এক্সএস ইঞ্জিনের কথা বললাম, যেটা আসলে ওয়েব সার্ভিস কম্পোনেন্টকে রান করায় এবং ওয়েবের সাথে কানেক্টেড করে আপনার যে ডেটা প্রসেসিং সেটাতে হেল্প করে। ডিসপেচারও সেম, আমরা ওয়েব ডিসপেচার সম্বন্ধে আগে জেনেছি ওয়েব ডিসপেচার কি। তো এখানেও ডেটাবেজের মধ্যে একটা ওয়েব ডিসপেচার কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটা হচ্ছে আপনার এসটিডিপি রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করে এবং ওই অনুযায়ী আপনার এসটিডিপি যে রিকোয়েস্ট গুলো আছে সেটাকে আপনার মেইন ডেটাবেজের সাথে কিভাবে অপটিমাইজলি কাজ করবে সেটাতে কাজ করে হেল্প করে। সেভ পয়েন্টের একটা বিষয় আছে। সেভ পয়েন্টটা হচ্ছে হানা ডেটাবেজের একটা অ্যাডভান্স ফিচার বলতে পারেন। সেটা হচ্ছে আপনার যখন ডেটাটা ট্রানজিট হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, বা রাইট হয়, বা যখন মেমোরি থেকে এটাকে আমরা ডিস্কে নিচ্ছি, ওই সময় যদি কোনো পাওয়ার ফেলার হয় বা কোনো যদি প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেই ডেটাটাকে একটা সেভ পয়েন্ট আকারে ক্রিয়েট করে রেখে দেয়। তো মেমোরি থেকে ও যখন ডেটাটাকে কোনো ট্রানজেকশন চলছে এরকম একটা স্টেজে আছে এবং সেখানে ডিস্কে মোটামুটি যাবে, সেই সেই সময় যদি পাওয়ার ফেলিওর হয়, তাহলে ও ওই জায়গায় একটা সেভ পয়েন্ট ক্রিয়েট করে। যে সেভ পয়েন্টটা দিয়ে ও পরবর্তী সময়ে ডেটাটাকে রিকভার করতে ও যে ইনফরমেশন দরকার সেই ইনফরমেশনটা সে গ্যাদার করে আবার রিকভার করতে হেল্প করে, বা রিকভার করতে সে কাজ শুরু করে দেয়। তো সেভ পয়েন্ট ব্যাপারটা আসলে আরো বিস্তারিত আছে, আরো অনেক কিছু আছে, এর মধ্যে আরো মেকানিজম আছে কিভাবে কাজ করে। তো সেটা আমরা নিজেদের একটু সেলফ স্টাডি করেও দেখতে পারি যে অ্যাকচুয়ালি সেভ পয়েন্টটা কিভাবে কাজ করে। তো আমি যদি একদম সামারি বা একদম ওভারভিউ বলি, তাহলে হচ্ছে যখন মেমোরি থেকে আমরা ডিস্কে ডাটাটাকে নিচ্ছি বা ও রাখতেছে, তখন যদি কোনো পাওয়ার ফেলিওর বা কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে ফিক্স করার জন্য ও একটা সেভ পয়েন্ট ক্রিয়েট করে। যে সেভ পয়েন্টটা দিয়ে ও পরে আইডেন্টিফাই করতে পারে যে ডেটাটা কিভাবে সে রিকভার করবে। তো সেভ পয়েন্টের শুধু যে ডেটা রিকভারির জন্য কাজ করে তা না, এটার জন্য আরো কিছু ফিচার্স আছে যার কারণে এই সেভ পয়েন্টটাকে ক্রিয়েট করে সে। তো ডেটা ডিউরেবিলিটি, তো ও ডেটাটাকে যেটাকে কমিট করছে বা সেভ করছে দিচ্ছে সেটাকে প্রোটেক্ট করা, এবং সেই ডেটাটা যেন লুজ না হয়ে যায় বা হারায় না যায়, বা সিস্টেম কোনো ফেলিয়ারের কারণে সেই ডেটাটা না হারা যায়, সেটার জন্য ও কাজ করে। কনসিস্টেন্সি, দেখা যাচ্ছে আমি ডেটা সেভ করছি একটা আসছে আর একটা, এরকম যাতে প্রবলেম না হয়, যেটা যেন কনসিস্টেন্সি মেনটেন করে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সেভ পয়েন্টটা বেশ কাজ কাজ করে। তো সেভ পয়েন্টের কিছু প্রসেস চলার আগে ওর কিছু নির্দিষ্ট প্রসেস আছে সেভ পয়েন্ট কিভাবে কাজ করে। তো সেটা হচ্ছে প্রিপারেশন ফেজ। ও যখন যেখানে সেভ পয়েন্ট ক্রিয়েট করবে তার আগে সে প্রিপারেশন করে, এবং ওই সময়ে নতুন কোনো ট্রানজেকশন হলে সে সেটাকে স্টার্ট করে না। দেখা যাচ্ছে আপনি ট্রানজেকশন দিচ্ছেন বাট সে কিন্তু এটাকে নেয় না ট্রানজেকশন হিসাবে, কারণ সে সেটাকে একটা সেভ পয়েন্ট হিসেবে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি অনেক লো একটা সময়ের মধ্যেই ঘটে, সেই সময় অ্যাকচুয়ালি ট্রানজেকশন দেওয়ার আসলে তেমন একটা পসিবিলিটিস থাকেও না। এরপরে সেটা সে ডিস্কে রাইট করে ফেলে, সেভ পয়েন্টটাকে সে মেমোরি থেকে ডিস্কে রেখে দেয়, এবং সে লগ রাখে, ডেটা ডাটা এবং লগের একটা চেঞ্জের যে ডেটা সেটাকে সে ডিস্কের মধ্যেই রেখে দেয়। এরপরে সে যখন আপনার পুরোপুরি সিস্টেমটা প্রসেসটা ডান হয়ে যায়, তখন সে এই সেভ পয়েন্ট ক্রিয়েশনটাকে কমপ্লিট করে ফেলে। তো এখানে আমরা একটা ওভারভিউ দেখতে পাচ্ছি যে আমার যে হানা ডেটাবেসটা আছে, তো এই মেমোরিটা কিভাবে কনজিউম করে, কত অংশ বা কিভাবে সে মেমোরিটাকে নিয়ে কাজ করে। আমরা যদি একদম লোয়ার লেভেলে দেখি অল টেবিলস, তো এখানে হচ্ছে এসএপি যে টেবিলস গুলো আছে সেই টেবিলস গুলো স্টোরেজ থাকে।
এরপরে ইউজ মেমোরি, সে হচ্ছে এই মেমোরিটাকে ইউজ করে ফেলেছে, টেবিলটার উপরে যে অংশটা, এবং এইটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে কম বেশ করে, কখনো কনজিউম করে, কখনো ফ্রি করে দেয়। ওই অনুযায়ী ও এটাকে, ওর ডাটাবেস অনুযায়ী সে ওই অনুযায়ী ডেটাটাকে প্রসেস করে। তো এরপরে কিছু ভার্চুয়াল মেমোরি সে রেখে দেয়, সে সে যেন ওখান থেকে ইজিলি পুল করতে পারে। দেখেন একটা মেকানিজম, দেখেন সে তার রেসিডেন্স মেমোরি এবং এর বাইরেও একটা ভার্চুয়াল মেমোরির লেয়ার তৈরি করে, যাতে সে ইনস্ট্যান্স চাওয়া মাত্র ও যেন ওর ডেটাটাকে নিতে পারে পুল করার জন্য। এরপরে হচ্ছে অ্যালোকেশন লিমিট। আমার হচ্ছে অলরেডি এতটুকু মেমোরি অ্যালোকেশন করা আছে, এর বাইরে গিয়ে ও কিন্তু যদি কোনো ডেটা কনজিউম করতে চায় ও আসলে করতে পারবে না। তো মেইন হচ্ছে আমার ফিজিক্যাল মেমোরি, যে অ্যাকচুয়ালি একদম হাইয়েস্ট লিমিট, যে এর বাইরে আসলে ফিজিক্যাল মেমোরিকে আমি আর অ্যালোকেশন করতে পারবো না। তো নিজস্ব কিছু অ্যালাউড থাকে বা রিজার্ভ মেমোরি থাকে, ফিজিক্যাল মেমোরি, তার বাইরে হচ্ছে সে র্যামটা বা মেমোরিটাকে প্রোভাইড করতে পারে না। তো এটাই হচ্ছে অ্যালোকেশন লিমিট, মাঝখানে যেটুকু আছে। এরপরে হচ্ছে আমার ভার্চুয়াল মেমোরি লেয়ার, তার নিচে হচ্ছে আমার ইউজ মেমোরি লেয়ার, যেটা মাঝে মধ্যে আমার আপ হয় মাঝে মধ্যে ডাউন হয়। এর নিচে হচ্ছে আমার ইউজ মেমোরি লেয়ার, এবং এর ভিতরে আছে আমার অল টেবিলস, টেবিল যেগুলো আমি হচ্ছে আমার মেমোরির মধ্যে ধরে রেখেছি এবং ওখান থেকে প্রসেস হচ্ছে। তো আমরা এই ওভারঅল একটা সিনারিও দেখে বুঝতে পারছি যে হচ্ছে আমার হানা ডেটাবেস কিভাবে মেমোরিটাকে অপটিমাইজ করে কাজ করে। তো হানা ডেটাবেসের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে এইচডিবি এলসিএম। এটাকে আমরা যদি ফুল ফর্ম বলি, হানা ডেটাবেস লাইফ সাইকেল ম্যানেজার। তো এটা আপনার একটা ডেটাবেস টুল বলতে পারেন, যে টুলটা দিয়ে আপনি হানা ডেটাবেসের বিভিন্ন কাজে এটাকে লাগবে বা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে ইনস্টলেশন, আপডেট, কনফিগারেশন, বা হানা ডেটাবেস সিস্টেম ডেটাবেসটাকে ম্যানেজ করা। তো এই এইচডিবিএলসিএম দিয়ে আমরা কিন্তু মূলত হানা ডেটাবেসটাকে ম্যানেজ করি। তো এর বাইরেও অনেক টুল আছে, আমরা এটা নিয়ে আরো স্লাইড আছে, আমরা ওখানে কথা বলবো। বাট মেইন পারপাসটা হচ্ছে ইনস্টলেশন। আমরা যদি হানা ডেটাবেস ইনস্টলেশন করতে চাই, তাহলে আমরা এইচডিবিএলসিএম এই টুলটাকে ব্যবহার করে ইনস্টলেশন করব বা করতে পারি। এর বাইরে আমার যখন হানা ডেটাবেস আপডেট করতে হবে বা আপগ্রেড করতে হবে, বা আহ, বা আমি কোনো প্যাচ আপডেট করবো বা রিমুভ করব, ওই ক্ষেত্রেও কিন্তু এইচডিবি এলসিএম টা বেশ কাজ করে। ওইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা হানা ডেটাবেস আপডেট বা আপগ্রেড করে থাকি। আমার হানা সিস্টেমের যদি কোনো কনফিগারেশন করতে হয়, বা আমার সিস্টেম প্যারামিটার চেঞ্জ করতে হয়, বা সিকিউরিটি সেটিংস করতে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমার হানা যে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট আছে, ডেটাবেস লাইফ সাইকেল ম্যানেজমেন্ট বা এইচডিবিএলসিএম, এটাকে ব্যবহার করতে হয়। এরপরে আমরা ম্যানেজমেন্ট টুল হিসেবেও কিন্তু এইচডিবিএলসিএম কেও ব্যবহার করতে পারি, বিভিন্ন ইনফরমেশন দেখার জন্য, অপটিমাইজেশন করার জন্য কিন্তু আমরা এইচডিবিএলসিএম কে ইউজ করতে পারি। ইভেন আমরা যদি ডেটাবেস আনস্টলও করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু এইচডিবিএলসিএম টাকে আমাদের কাজে লাগে, বা এটা দিয়ে করতে হয়। তো অলরেডি আমরা এটা কথা বলে ফেলেছি। তো এইখানে একটা বিষয় আমরা দেখি, যে এইচডিবি এলসিএম এর আমরা কথা বললাম, তো এটাকে কিন্তু আমরা, এই টুলটাকে আমরা আমাদের সিস্টেমের মধ্যে কিন্তু ইনস্টলেশনও করে রাখতে পারি, অথবা আমি কিন্তু জাস্ট পোর্টেবল ইনস্টলার থেকেও কিন্তু রান করতে পারি। তো আমি যদি ইনস্টলেশন মিডিয়ার মধ্যে রাখি, বা আমি যদি এটাকে টেম্পোরারি রাখি, তাহলে এটার কিছু বেনিফিট আছে। আবার আমি যদি এটাকে রেসিডেন্স এসডিএলসিএম হিসাবে ইনস্টলেশন করে ফেলি, তাহলে কিছু বেনিফিট আছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, যে আমরা এসএপি সিস্টেম যদি ইনস্টলেশন করতে হয়, বা আমরা কোনো কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হয়, তাহলে এটা কিন্তু আমাকে ইনস্টলেশন মিডিয়া থেকেই রান করতে হয়। এর বাইরে আমি যদি কোনো আপডেট চালাই হানা ডেটাবেসের জন্য, বা কোনো কম্পোনেন্ট আপডেট করি, তাহলে এটা আমি কিন্তু ইনস্টলেশন মিডিয়া থেকেও চালাতে পারি, অথবা আমি যে রেসিডেন্স স্টোরেজ, বা হচ্ছে আমি যেখানে ডেটাবেসটা স্টোর করেছি, সেখান থেকেও চালাতে পারি। কিন্তু এর বাইরে যে যে টুলস বা যে যে ফিচার্স গুলো আছে,
সেগুলোকে আমরা যদি কাজে লাগাতে চাই, তাহলে কিন্তু আমার অন সিস্টেম এটাকে ইনস্টল থাকা মানে থাকতে হবে। যেমন আমি যদি কোনো হোস্টকে অ্যাড বা রিমুভ করতে চাই, বা তার কোনো রোল চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমাকে এই সিস্টেমটা ইন ইন সিস্টেম বা ডিস্কের মধ্যেই থাকতে হবে। আমি যদি কোনো নতুন হোস্ট অ্যাড করতে চাই সেক্ষেত্রেও একই। তারপরে যদি আমি আমার ল্যান্ডস্কেপ ডিরেক্টরিতে নতুন কোনো সিস্টেম অ্যাড করতে চাই, আমি যদি আমার হানা সিস্টেমকে রিনেম করতে চাই, আনস্টল করতে চাই। আনস্টল বলতে আমি এখানে কম্পোনেন্ট আনস্টল বোঝাচ্ছি, কোনো একটা স্পেসিফিক কম্পোনেন্ট আমরা আনস্টল করব, তার জন্য কিন্তু এইখান থেকে আমাকে এইচডিবিএলসিএম চালাতে হবে। তো এই ছিল মোটামুটি এইচডিবিএলসিএম এর। আমি আহ, আমার হচ্ছে ইনস্টলেশন মিডিয়া থেকে কি কি ফিচার্স পাবো, এবং হচ্ছে আমি যদি পার্মানেন্ট আমার এই টুলটা ইনস্টলেশন করে রাখি তাহলে কি ফিচার্স পাবো। তো এর বাইরে কিছু আমাদের টুল আছে, যে টুলগুলো দিয়ে আমরা মূলত আমাদের অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক গুলো করব। সেটা হচ্ছে হানা ককপিট। হানা ককপিট আমরা দেখব। এটা একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন বলতে পারেন, যে অ্যাপ্লিকেশনের থ্রু আমরা আমাদের হানা ডেটাবেসে বা হানার যে সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেশন টাস্ক গুলো আছে বা মনিটরিং প্রসেস আছে সেটা চালাতে পারি। তো এখান থেকে সবচেয়ে বেশি ইউজ বা স্ট্যান্ডার্ড হচ্ছে হানা স্টুডিও, যেটা থেকে মোটামুটি আমরা সব কাজই করতে পারবো, এবং মনিটরিংটাও অনেক ইজিলি করতে পারবো, এডিশনালি কুইরিও চালাতে পারবো। তো এই জন্য হানা স্টুডিওটা ওয়াইডলি ব্যবহার হয়। তো এটাও আমরা ডিটেলস নেক্সট ক্লাসে দেখবো। হানা স্টুডিওর বিভিন্ন ফিচার্স আছে, হানা স্টুডিওর বিভিন্ন মেকানিজম আছে, সেগুলো কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যালি দেখবো। এরপরে আছে অ্যাপ্লিকেশন থেকেও আমরা কিন্তু ডেটাবেসটাকে মেনটেন করতে পারি। তো এর জন্য আমাদের টিকোড আছে, ডিবিএ ককপিট। তো এই ডিবিএ ককপিট চালিয়ে আমরা কিন্তু হানা ডেটাবেসের বিভিন্ন এডমিনিস্ট্রেশন টাস্ক গুলো কিন্তু ব্যাকআপ বা রিস্টোর মনিটরিং যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। এর বাইরে এইচডিবি এলসিএম এর নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি। এটা আমরা আমাদের ইনস্টলেশন আনস্টলেশন কম্পোনেন্ট আপডেট বা আরো যে আদার্স কাজগুলো আছে সেগুলোর জন্য এটাকে ব্যবহার করতে পারি। তো মূলত আজকে এটাই ছিল। সেশনটা একটু ছোট ছিল, বাট এখানে থিওরিটিক্যাল অনেকগুলো জিনিস আছে, এগুলো অ্যাকচুয়ালি একটু জানতে হবে। এর বাইরেও কিছু সেলফ স্টাডি আছে, যে সেভ পয়েন্ট ইন মেমোরির বিষয়ে আরো কিছু ইনফরমেশন, সেগুলো আমাদেরকে একটু সেলফ স্টাডি করে সার্চ করে দেখতে হবে। তো ওভারঅল সেশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে করতে পারো।